হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকের পড়াশোনা খুব ভালো চলছে। তো আমি আজকে আবারও চলে এসেছি, কিছু এমসিকিউ সলভ করব। আমরা ইন্ডিয়ান হিস্ট্রির উপর শুরু করেছি, আজকে পার্ট 3 ভিডিও তোমরা দেখছো। অলরেডি পার্ট 1 পার্ট 2 দুটো ভিডিও হয়ে গিয়েছে। যারা ভিডিওগুলো দেখোনি অবশ্যই ভিডিওটা দেখে নিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তো ইন্ডিয়ান হিস্ট্রির বেশ কিছু পার্ট আমরা করছি। এই পার্টটা শেষ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু জিওগ্রাফির ওপর ফোকাস করব। তো চলো, আমরা লাস্ট প্রশ্ন করেছিলাম যে ম্যাসন কত খ্রিস্টাব্দে প্রথম হরপ্পা পর্যবেক্ষণ করেন? চার্লস ম্যাসন। তো আনসার হবে 1826 খ্রিস্টাব্দে। এর আমরা পরবর্তী প্রশ্ন দেখব কি আছে, যে প্রাচীন ভারতীয় কোন সভ্যতায় প্রথম নৌকা তৈরি হয়? প্রথম নৌকার কনসেপ্ট এটা প্রথম পাওয়া গিয়েছিল হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতায় পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা অপশন সি আমরা সঠিক উত্তর করব। এরপর আমরা আসবো কোয়েশ্চেন নম্বর 49। সিন্ধু সভ্যতার কোথায় কোনো দুর্গ ছিল না? সিন্ধু সভ্যতার এমন একটা জায়গা যেখানে কোনো দুর্গ পাওয়া যায়নি, সেটি চানহুদারো, যেখানে কিন্তু নো সিটাডেল, কোনো দুর্গ কিন্তু পাওয়া যায়নি। এরপর আমরা আসবো 50-এর প্রশ্ন, যে সিন্ধু সভ্যতার কোন অঞ্চলে সবচেয়ে উন্নত জল নিকাশি ব্যবস্থা ছিল? যদি আমরা সিন্ধু সভ্যতার বিষয়টা দেখি তো দেখব যে কোনো একটা নগরে জল নিষ্কাশন ব্যবস্থা খুব ভালো ছিল, আবার কোথাও জল নিষ্কাশন ব্যবস্থা খুবই খারাপ ছিল। তা সেই দিক থেকে বিচার যদি করা হয় তাহলে জল নিষ্কাশনী ব্যবস্থা সব থেকে ভালো ছিল চানহুদারোতে। তবে খারাপ কোথায় ছিল? খারাপ ছিল বানওয়ালিতে, যেখানে জল নিষ্কাশন ব্যবস্থা খুবই খারাপ ছিল। পরবর্তী প্রশ্ন, রোপার কোন নদীর তীরে অবস্থিত? রোপার রয়েছে শতদ্রুর তীরে। এই শতদ্রু নদীর এখন নাম হচ্ছে সুতলেজ বলা হয়। তবে শতদ্রু নদীর তীরে রয়েছে রোপার শহর। পরবর্তী প্রশ্ন, প্রাচীন কোন সভ্যতা প্রথম তুলোর চাষ করে? অপশন এ সিন্ধু সভ্যতা, অপশন বি মেসোপটেমিয়া সভ্যতা, অপশন সি সুমেরীয় সভ্যতা, না অপশন ডি চৈনিক সভ্যতা। প্রথম তুলোর চাষ সিন্ধু সভ্যতায় হয়েছিল। মানে তুলোকে যারা এই ব্যাবিলনে থাকতো তারা সিডন বলতো, তাই নাকি মনে করা হয় সিডন নামটা থেকেই এই সভ্যতার নাম সিন্ধু সভ্যতা হয়েছে। তো প্রথম তুলোর চাষ আমরা সিন্ধু সভ্যতায় দেখব। সেক্ষেত্রে অপশন এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নম্বর 53। সিন্ধু সভ্যতাকে কারা মেলুহা বলতো? অপশন এ হচ্ছে মেসোপটেমিয়ার মানুষরা, অপশন বি সুমেরের মানুষরা, অপশন সি চৈনিক সভ্যতা মানুষরা, না অপশন ডি কোনোটি নয়। সিন্ধু সভ্যতাকে মেলুহা নামে ডাকতো যারা সুমেরে থাকতরা, অর্থাৎ সুমেরের মানুষরা সিন্ধু সভ্যতাকে মেলুহা নামে ডাকতো। তো অপশন বি হবে সঠিক উত্তর। এরপর আমরা আসবো কোয়েশ্চেন নম্বর 54। হরপ্পা সভ্যতার প্রধান দেবতাকে? সূর্য, বরুণ, আদি শিব, না ইন্দ্র? তো অবশ্যই আদি শিব হবে, কিন্তু শিবের একটা যোগে কিন্তু একটা আদি শিবের মূর্তি পাওয়া গেছে। তো সেটা দেখে একটা আইডিয়া করা যেতে পারে যে প্রধান দেবতা হচ্ছে আদি শিব। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নম্বর 55। স্বস্তিকা চিহ্ন ব্যবহার করত কোন পূজার প্রতীক হিসেবে? সূর্য, অগ্নি, প্রকৃতি, না কোনোটি না? সূর্য পুজোর যে ইঙ্গিত, যেটা আমরা হরপ্পা সভ্যতায় বা সিন্ধু সভ্যতায় পেয়ে থাকি, সেখানে কিন্তু স্বস্তিকা চিহ্ন ব্যবহার করা হয়েছে। 56 নম্বর প্রশ্ন কি বলা আছে, ভারতের প্রাচীনতম গ্রন্থ কোনটি? অ্যাকর্ডিং টু অপশন, যে অপশনগুলো রয়েছে সে বেদ হবে, অর্থাৎ অপশন ডি ঋগ্বেদ। এ শুধুমাত্র ভারতের বোঝে নয়, যদি বলতো যে পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি, উত্তর ঋগ্বেদই করতাম। পরবর্তী প্রশ্ন, আর্যরা প্রথম কবে ভারতে আসে? আর্যরা ভারতে এসেছিল 1500 খ্রিস্ট পূর্বাব্দ নাগাদ, মানে প্রায় যীশু খ্রিস্টের জন্মের প্রায় 1500 বছর আগে আর্যরা ভারতে এসেছিল। মানে তখন থেকেই ধরা হয় যে সে মানে পরবর্তীকালে যে সভ্যতা আমরা পাবো সেখানে আমরা বলবো আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা ধরব। পরবর্তী প্রশ্ন, আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি?
আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ঋগ্বেদ। আমরা কি জানি যে বেদের 4টে ভাগ পাবো, ঋক, সাম, যজু, অথর্ব। এই 4টে ভাগের মধ্যে একদম প্রধান ধর্মগ্রন্থ যেহেতু বলেছে, সেক্ষেত্রে আমরা ঋগ্বেদ করব। পরবর্তী প্রশ্ন, আর্যদের স্বর্ণ মুদ্রার নাম কি? যে সোনার মুদ্রা ছিল আর্যদের, যে সোনার মুদ্রা তারা ব্যবহার করতো, তার নাম কি? নিষ্ক, ইস্ক, ইস্কার না কোনোটি না? অবশ্যই নিষ্ক। নিষ্ক আর মোনা এরকম দুটো নাম পাওয়া যায়, তা নিষ্কটা ছিল স্বর্ণ মুদ্রা। বেদের অপর নাম কি? অবশ্যই ছোট থেকে জেনে আসছি, প্রত্যেকে জানো যে বেদের অপর নাম কি? শ্রুতি হচ্ছে বেদের অপর নাম। বেদের কয়টি ভাগ আছে? বেদের আছে 4টি ভাগ। কি কি ভাগ? ঋক, সাম, যজু, অথর্ব। অর্থাৎ বেদকে 4 ভাগে ভাগ করা যায়, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর হচ্ছে অথর্ববেদ, এই 4টি ভাগ। একটা সম্পর্কে বেদ থেকে বলে দিচ্ছি, যে বেদকে নাকি যেমন শ্রুতি বলা হয়, তেমনি আবার আপনার হচ্ছে স্মৃতি বলা হতো, কারণ শুনে শুনে অনেক দিন তাকে মাথায় রাখতে হতো, তাই তোর অপর নাম ছিল স্মৃতি। পরবর্তী প্রশ্ন, বেদের কোন অংশকে বেদান্ত বলে? বেদের বেদান্ত মানে কি? বেদের অন্ত, বেদ যুক্ত অন্ত শুনেছি বেদান্ত, অর্থাৎ অন্ত মানে কি? শেষ। তাহলে বেদে যেটা শেষ অংশ তাকে আমরা বেদান্ত বলবো। ঋগ বৈদিক যুগের প্রধান দেবতার নাম কি? ঋগ বৈদিক যুগে যেটা প্রধান দেবতার নাম ছিল ইন্দ্র। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। আর্যদের বিনিময়ের প্রথার মাধ্যম কি? আর্যরা যে প্রথার মাধ্যমে বিনিময় করত, বিনিময় যে সিস্টেমটা ছিল, প্রধান মাধ্যম ছিল গরু অর্থাৎ গোধন। বৈদিক সভ্যতা স্রষ্টা কারা? স্রষ্টা মিন্স কারা বৈদিক সভ্যতাকে সৃষ্টি করেছিল? অবশ্য আর্যরা, এ নিয়ে কোনো দ্বিমত নাই। নেক্সট প্রশ্ন, বৈদিক যুগে একজন বিদুষী নারীর নাম লেখো। অপশন ডি লোপামুদ্রা হবে উত্তর। বৈদিক যুগে আর্যদের প্রধান ভাষা কি ছিল? সংস্কৃত। কারণ আমরা জানি যে বেদ কিন্তু সংস্কৃত ভাষায় লেখা, তো সেক্ষেত্রে আমরা আনসার কি করব, যে বৈদিক যুগে যেহেতু বেদের উপর ডিপেন্ডেন্ট থাকছে যুগটা, তাই প্রধান ভাষা হবে সংস্কৃত ভাষা। অপশন এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 10,000 যুদ্ধ হবে না, এটা হবে 10 রাজার যুদ্ধ। 10 রাজার যুদ্ধ কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে? এটা হচ্ছে ঋগ্বেদে রয়েছে 10 রাজার যুদ্ধ। মেনলি এই যুদ্ধটা হয়েছে, এটা মনে করা হয় যে ইতিহাসের প্রথম যুদ্ধ, যার উল্লেখ আমরা ইতিহাসে পাই, দ্য ব্যাটেল অফ 10 কিংস বলা হয় এটাকে ইংলিশে। আর্যরা ভারতে কোথায় প্রথম বসতি স্থাপন করে? আর্যরা তারা প্রথম বসতি স্থাপন করেছিল সপ্ত সিন্ধু অঞ্চলে। বেদাঙ্গের সংখ্যা কয়টি? বেদাঙ্গ রয়েছে টোটাল 6টা রয়েছে বেদাঙ্গ। তাহলে বেদাঙ্গ কি? ওই বেদের অর্থকে সঠিকভাবে বোঝার জন্য 4টে, সেই সময় মেনলি 6টা টোটাল পার্ট তৈরি হয়েছিল। ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, কল্প, জ্যোতিষ, শাস্ত্র, এই টোটাল 6টা ভাগ পাওয়া যাবে বেদাঙ্গের। পরবর্তী প্রশ্ন, ঋগ বৈদিক সমাজে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে কারা? ঋগ বৈদিক যুগে গুরুত্বপূর্ণ স্থান সেই সময় পেয়েছিল গরু। গোধনটাই সব থেকে বড় সম্পদ কিন্তু বৈদিক যুগে ধরা হতো। পরবর্তী প্রশ্ন, চতুরাশ্রম প্রথা কাদের জীবনের অঙ্গ? চতুরাশ্রম প্রথা হচ্ছে আর্যদের জীবনের অঙ্গ, চতুরাশ্রম প্রথা। নেক্সট, ঋগ বৈদিক যুগের প্রথম দিকে আর্যদের অর্থনীতির ভিত্তি কি ছিল? অবশ্যই হবে পশুপালন। বৈদিক যুগে 2টি রাজনৈতিক পরিষদের নাম কি? একটা হচ্ছে সভা, একটা হলো সমিতি। বৈদিক সভ্যতা স্রষ্টা কারা? বৈদিক সভ্যতা স্রষ্টা হলো আর্যরা। আর্য মানে বলবো বৈদিক সভ্যতার স্রষ্টা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে আমাদের, চলো, যে আর্য কথার অর্থ কি? মেনলি আর্য কথার অর্থ কি? আর্য কথা অর্থ হচ্ছে সৎ বংশজাত ব্যক্তি, খাঁটি বংশের জন্ম, তাকে আমরা বলবো আর্য, অর্থাৎ সৎ বংশজাত। বৈদিক সভ্যতা গড়ে উঠেছে কাকে ভিত্তি করে? নামই বৈদিক মানে বেদকে ডিপেন্ডেন্ট করে তৈরি হবে, তো অপশন এ হবে সঠিক উত্তর, বেদকে। আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রম কি? প্রথমটা শুরু কি ব্রহ্মচর্য দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ প্রথম আশ্রম হচ্ছে ব্রহ্মচর্য। নেক্সট, আর্যদের কোন আশ্রম জ্যোতি আশ্রম নামে পরিচিত?
সন্ন্যাস আশ্রম, যেটা একদিন যেটা সর্বশেষ পর্যায়, তাকে আমরা বলবো জ্যোতি আশ্রম। বেদ শব্দের অর্থ কি? বেদ মানে কি? জ্ঞান। আর্যদের পরিবারের প্রধানকে কি বলা হয়? আর্যদের পরিবারের যিনি প্রধান তাকে বলা হয় কুলপ। আর্যদের দেবী হলেন অদিতি, হচ্ছে আর্যদের প্রধান দেবী। আর আর্য সমাজের মূল ভিত্তি কি ছিল? দেখি অপশন কি আছে। পরিবার, গ্রাম, সভা, সমিতি। অবশ্যই এক্ষেত্রে আমরা পরিবার আনসার করব। বৈদিক যুগের শাসন ব্যবস্থা কি ধরনের? সিন্ধু সভ্যতার ক্ষেত্রে পেয়েছিলাম আমরা কোয়েশ্চেন সলভ করতে গিয়ে, যে সিন্ধু সভ্যতার যে শাসন ব্যবস্থা, অ্যাডমিনিস্ট্রেশন, সেটা ছিল মাতৃতান্ত্রিক, কিন্তু বৈদিক যুগের ক্ষেত্রে হবে পিতৃতান্ত্রিক বা পুরুষতান্ত্রিক। অপশন বি হবে সঠিক উত্তর। আর্যদের রাজাকে কি বলা হয়? আর্যদের রাজাকে বলা হতো রাজন। সভা ও সমিতি কাকে পরামর্শ দান করে? অবশ্যই রাজন বা রাজাকে তারা পরামর্শ দেবে। আর্যদের গ্রামের প্রধানকে কি বলা হয়? গ্রামের যিনি প্রধান তাকে বলা হয় গ্রামণী। গ্রামণী বা গ্রামণী বলা হয়। আর্যদের বিশ্বের প্রধান কি নামে পরিচিত? বিশ্বপতি। জনের অধিকর্তা কি নামে পরিচিত? যিনি জনের হেড, তাকে আমরা গোপত বা গোপ বলবো। আর আর্যরা কোন ভাষায় কথা বলতো? অবশ্যই ইন্দো ইউরোপীয় ভাষা। আর্যদের যে ভাষাটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। তো অপশন ডি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। আমাদের আজকে কিন্তু টোটাল দেখলাম যে অ্যানসিয়েন্ট হিস্ট্রির ওপর যেগুলো থাকে পুরোপুরি কিন্তু অনেকটাই শেষ করে নিলাম। ফার্স্ট পার্ট কমপ্লিট করে দিয়েছি আমরা। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটাকে লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা ভালো প্র্যাকটিস হয়েছে বলে মনে হয়, তাহলে কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। প্রত্যেকে বলবো ভালো থাকো, প্রত্যেককে ভালো রেখো আর দুর্দান্তভাবে প্র্যাকটিস করতে থাকো। চলো টাটা।